রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। গোলাম রাব্বানীরা চেয়েছিল মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস, মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে। তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগালি একটা সেল করে দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। সচিবালয়ে আগুনে পুড়েছে 5 মন্ত্রণালয়ের প্রায় 200 কক্ষ। প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয়া হতে পারে কাল। পরীক্ষার জন্য কিছু নমুনা পাঠানো হবে বিদেশে। বন বিভাগের কাজ করার সময় টেকনাফে অস্ত্রের মুখে 19 শ্রমিককে অপহরণ। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ক্রসফায়ারে 2014 সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে। পরে তার বক্তব্যে বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানীর পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নীলফামারী। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রায়ই সীমা লঙ্ঘন করছে প্রতিবেশী দেশটি। তারা যেন এদেশের অশান্তির কারণ না হয়ে ওঠে,
হুঁশিয়ার করেন জামায়াতে আমির। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই জেলা পর্যায়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে সোমবার উত্তরের 2 জেলা সফর করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন, সেই হিসাব আমরা এখনো করতে পারি। নির্মমভাবে তাদের উপর আক্রোশ উঠানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করবে। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রতিবেশী দেশ যেন অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন, কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে দিনাজপুরে পথসভায় জামায়াত আমির বলেন, বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষই সমান। ওমর ফারুক, সময় সংবাদ। সহায়তা নয়, হত্যার বিচার চায় শহীদ পরিবার। সকালে ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেছেন সার্জিস আলম। জানান, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। এ সময় মামলা ও আইনি সহায়তায় শান্তিমের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অন্য উপদেষ্টারা বলেন, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার। মায়ের চোখে কষ্টের নোনা জল, জুলাই গণ অভ্যুত্থানে হারিয়েছেন বুকের ধন, তাই এই আহাজারি থামেনি এখনো। ঢাকায় শহীদদের পরিবারের কাছে অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এভাবে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ করেন আইনি হয়রানির। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা। জানান, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। সরকারের পক্ষ থেকে আরও শহীদ পরিবারদের জন্য আর্থিক সহায়তা এবং যে চিকিৎসার জন্য আহতদের জন্য চিকিৎসা সহায়তার ব্যবস্থা। যার 2টা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে গুলো কাজই করতে হবে। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন করা হবে আলাদা সেল। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিইসি বলেন, 5 আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব না। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারোর নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করে দিতে চাই। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে যুক্ত হন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে। যেই উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশনা দেন। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়, যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে অমুক জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। কাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। এদিকে আগুনে 5টি মন্ত্রণালয়ের প্রায় 200 কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।
কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত দেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি, টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এ বিষয়ে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, আগুনে ভবনটির প্রতিটি তলায় থাকা অন্তত 45 থেকে 50টি করে কক্ষ পুড়েছে। 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিকল্প হিসেবে নগর ভবন, রেল ভবন সহ অন্যান্য ভবনে জরুরি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার পাঠানো চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। এ অবস্থায় এস আলম গ্রুপের 8 প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে যে কোনো সময় অর্থ স্থানান্তর হতে পারে, তাই বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। এ অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেওয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল, এই জন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। গুলশান থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। গুলশান থানায় একটি হত্যা মামলা, এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যেহেতু এজাহার নামে আসামি এবং এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং অন্যান্য বিষয়গুলি আদালতের সামনে উপস্থাপন করার জন্য তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার তার পক্ষ তার আইনজীবী ছিল, উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা সহ স্থানীয় বাসিন্দা রয়েছেন। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা। কয়েক ঘন্টা পর 2 শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের। তবে কতজন অপহরণের শিকার হয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে অপহৃতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, এপিবিএন। আর 27 আমার 13 জন, 26 আমার 1 জন, তাহলে আর গ্রাম মানুষ 4 জন, মোটামুটি 17 জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। গত 1 বছরে টেকনাফ থেকে 150 জনকে অপহরণের ঘটনা ঘটেছে, তার মধ্যে 91 জন স্থানীয় এবং 59 জন রোহিঙ্গা নাগরিক। আজ সকালে 19 জন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নজিরবিহীন অব্যবস্থাপনায় শুরু হলো বিপিএল এর 11তম আসর। টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দেন ক্ষুব্ধ সমর্থকরা। আটকে দেওয়া হয় টিম বাস ও ক্রিকেটারদের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। টিকিট নিয়ে অব্যবস্থাপনায় সমর্থকদের অভিযোগের তীর ক্রিকেট বোর্ডের দিকে। কোনো সিনেমার দৃশ্য নয়, হোম অফ ক্রিকেটে এভাবেই ক্ষোভ প্রকাশ বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের। এগারোতম আসর শুরুর আগে এমন বিপত্তি স্টেডিয়ামের মূল গেটে। আটকে দেয়া হয় রাজশাহীর টিম বাস। মেহেদী হাসান মিরাজের গাড়িও পড়ে বাধার মুখে। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ডের কারণ বিসিবির নতুন নিয়ম। টিকিট বুথে টিকিট নেই, নির্ধারিত ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে টিকিট। তবে সেখানেও দীর্ঘ লাইন, কেউ 5 কেউ বা 7 ঘন্টা, কারো অপেক্ষা আরো বেশি। তাও টিকিটের দেখা মেলে না। এই টিকিটের ব্যবস্থা রাখা হলেও তা বিভ্রান্তি বাড়িয়েছে আরো। টিকিট পাবলিশ হওয়ার সাথে সাথে অনলাইনে ঢুকার দেখি সার্ভার ডাউন। আজকে সকালে অনলাইন করে ট্রাই করেছি, সোল্ড আউট হয়ে গেছে। অনলাইনে করার চেষ্টা করছি ভাই, অনলাইনে মনে করেন যে অনলাইনে আপনার ওয়েবসাইট করে দিচ্ছে বিসিবি, মানে ওইখানে ঢোকা যাচ্ছে না ভাই। অনলাইনে কাছে আবার কি জায়গা থেকে টিকিট নেওয়া লাগে ভাইসা, তাহলে অনলাইনে কাটে লাভ হলো কিটা। সকাল 10টায় শুরুর কথা থাকলেও টিকিট বিক্রি শুরু হয়েছে 1.5 ঘন্টা পরে। এরপরেই হুট করে গায়েব 200 ও 300 টাকার টিকিট। 10টা আসছি, তারা বলছে 11টা দিবে, তাও 200 টাকার টিকিটটা নাই। তারা বলতেছে কালকে নাকি দিচ্ছে, অথচ কিন্তু আমরা কালকে পাই নাই। আমরা যে পরিমাণ কষ্ট করেছি, আমরা মানে স্বর্ণ হরিণ পেতে এত কষ্ট হয় না। 200 টাকার 300 টাকার টিকিট কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে সর্বনিম্ন টিকিটের কথা বলতেছে 575 টাকা। এটা কেন? ব্ল্যাকাররা 200 টাকার টিকিট 1500 1400 করে বিক্রি করতেছে। 50% ছাত্র 575 টাকা দিয়ে গিয়ে ছাত্ররা টিকিট দেখার কোনো যুক্তি আছে? যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে হারিয়ে যাওয়ার টিকিট আবারও ফেরে ব্যাংক বুথে। কর্তৃপক্ষ দায় চাপিয়েছে বোর্ডের ওপর। যদিও বিসিবির তরফ থেকে টিকিট নিয়ে এমন লঙ্কাকাণ্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। এবং অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।